আবারও নিষিদ্ধ সাকিব। লাথি মেরে স্টাম্প ভেঙে ঘরোয়া ক্রিকেটে হলেন 3 ম্যাচ নিষিদ্ধ। 5 লাখ টাকা জরিমানা, শাস্তি মেনে নেয় আর হবে না শুনানি। সাকিবকে স্যাংশনে তার কাছে পাঠানো হয়েছে, সেটা অ্যাকসেপ্ট করে সেটা কিন্তু সাইন করে পাঠিয়ে দিয়েছে। সাকিবের মতো এই স্ট্যান্ডার্ডের একটা প্লেয়ার যাকে গ্লোবালি অনুসরণ করে, তার থেকে আমরা এটা আশা করি না। প্রতিবাদে মোহামেডান ক্লাবের সামনে সমর্থকদের বিক্ষোভ। আম্পায়ারিংয়ে পক্ষপাত হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি পাপনের। সব ক্লাবের ক্যাপ্টেনদের সাথে বসে আর কি কমপ্লেন আছে এই যে খেলাগুলো হচ্ছে যেটা নিয়ে এত হুলস্থুল, উই নিড টু নো। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সীমান্ত এলাকার বাইরেও বাড়ছে করোনা সংক্রমণ। আজ 39 জনের মৃত্যু, সর্বোচ্চ খুলনায়। প্রায় 2 মাসে সবচেয়ে বেশি শনাক্তের হার। স্কুল কলেজে ছুটি বাড়ল 30 জুন পর্যন্ত। করোনা পরিস্থিতির অবনতিতে এবারও হজে যেতে পারছেন না বাংলাদেশিরা। সৌদিতে বসবাসরত কেবল 60,000 মুসল্লি পাবেন সুযোগ। এবং পোড়া তেল আর পাম অয়েলের সাথে রং মিশিয়ে তৈরি ঘি বিক্রি হচ্ছে নামি দামি ব্র্যান্ডের নামে। শাহজালাল বিমানবন্দরের রেস্তোরাঁয় মিলল শতাধিক মরা মুরগি। আবারও নিষেধাজ্ঞার খড়গ সাকিব আল হাসানের ওপর। ঢাকা প্রিমিয়ার লিগে লাথি মেরে স্টাম্প ভাঙার ঘটনায় ঘরোয়া ক্রিকেটে 3 ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। দিতে হবে 5 লাখ টাকা জরিমানাও। শাস্তি মেনে নেয় আর শুনানিতে অংশ নিতে হবে না সাকিবকে। এমন কাণ্ডে শাস্তি ছিল অবধারিত, তবে প্রশ্ন ছিল তার মাত্রা আর ধরন নিয়ে। সাকিব ইস্যুতে দিন পেরিয়ে রাত, মুখিয়ে গোটা দেশ। তবে নিরুত্তাপ মিরপুরের হোম অফ ক্রিকেট। শনিবার সারা দিন এই ইস্যুতে মুখে কলু বেঁধেছিলেন বিসিবি কর্তারা। সন্ধ্যায় বোর্ড সভাপতির গুলশানের বাসভবনে দেখা মিলল সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ আর বিসিবি পরিচালক জালাল ইউনুসের, যেখানে পরে সংবাদ সম্মেলনে আসলো আনুষ্ঠানিক ঘোষণা। কোড অব কন্ডাক্টের 3 ধারা ভাঙায় ঘরোয়া 3 ম্যাচে নিষিদ্ধ আর জরিমানা 5 লাখ টাকা। দুইটা লেভেল 3 তার এগেনস্টে যেটা স্যাংশন হয়েছে সেই অনুযায়ী টোটাল তার এগেনস্টে বেসিক্যালি ম্যাচ সাসপেনশন 3টা ম্যাচ এবং তার ফাইন করা হয়েছে 5 লক্ষ টাকা। এই স্যাংশনে তার কাছে পাঠানো হয়েছে, সেটা অ্যাকসেপ্ট করে সেটা কিন্তু সাইন করে পাঠিয়ে দিয়েছে। যদি সেটা না করতো তাহলে হিয়ারিং হতো, এখানে কোনো হিয়ারিং কিন্তু হচ্ছে না। এর আগে নানা সময়ে নানা বিতর্কিত কর্মকাণ্ডে দফায় দফায় নিষিদ্ধ হয়েছিলেন সাকিব। আইসিসির দেয়া নিষেধাজ্ঞার 227 দিন পর আবারও তার উপর নেমে এলো নিষেধাজ্ঞার খড়গ। দলের সেরা তারকার এমন আচরণে যার পরও নাই হতাশ বিসিবি। সাকিবের মতো এই স্ট্যান্ডার্ডের একটা প্লেয়ার হু ইজ ইন্টারন্যাশনালি রেপুটেড, যাকে সবাই অনুসরণ করে, গ্লোবালি অনুসরণ করে, মিডিয়াতে করে, তার ফ্যানরা করে, তার থেকে আমরা এটা আশা করি না। এবং এই জন্য সাকিব নিশ্চয়ই রিপেন্টেড, হয়তো সে অনুতপ্ত, সেও বুঝতে পারছে। সাকিবের এমন শাস্তির পরও থেকে গেল অনেক প্রশ্ন। পক্ষপাত দুষ্ট আম্পায়ারিং কিংবা ম্যাচ গড়পেটা। বারবার অভিযোগ ওঠা এই ইস্যুতে বিসিবির অবস্থান কি? There's a lot of improvement that's been taken place. So এত কিছু যখন করা হচ্ছে, হোয়াটস দ্য পয়েন্ট অফ দ্য লিগ? উনি প্রশ্ন করেছে যে এরকম হলে তার লিগটা চালানোর বা দরকার কি? আগে আপনারা দেখেন পুরো জিনিসটা, সেটার উপরে বেস করে তারপর আমরা 15 তারিখে আমাদের যে বোর্ড মিটিং আছে সেখানে আমরা তাহলে ওই রিপোর্টটা ওনাকে দিতে পারবো। উনি দেখতে পারবে যে ফার্দার আর কি আমাদের ডিসিশন নিতে হবে, কি করতে হবে। মাস 3 পরেই বিসিবি নির্বাচন। তার আগে চলতি মাসের 15 তারিখ মিটিংয়ে বসবেন বোর্ড কর্তারা, যেখানে অন্য ইস্যুর সঙ্গে সাকিব আল হাসানও যে বড় ইস্যু হয়ে দাঁড়াবেন তা তো আর বলার অপেক্ষাই রাখে না। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সাকিবকে 3 ম্যাচ নিষিদ্ধের প্রতিবাদে উত্তাল ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণ। ক্লাব কর্মকর্তা এবং সমর্থকরা একে স্বেচ্ছাচারী এবং একপেশে উল্লেখ করে পুনর্বিবেচনা করার দাবি জানান। সেই সাথে ম্যাচের 2 আম্পায়ার ও আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজনকে কেন শাস্তির আওতায় আনা হবে না, এ নিয়েও বিসিবির নীরব ভূমিকার প্রশ্ন তোলেন মোহামেডান সমর্থকরা। সাকিব আল হাসান এবং মোহামেডান দুটোই বাংলাদেশের গর্ব। দুজনের ক্ষতি যখন এক জায়গায় এসে মিশে, তখন কি করে চুপ থাকা যায়? থাকেননি সমর্থকরাও। 3 ম্যাচের জন্য নিষিদ্ধ সাকিব। গণমাধ্যমে এমন খবর প্রকাশের পরপরই ক্লাব প্রাঙ্গণে হাজির। ব্যানার হাতে নিয়ে দেশের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারদের স্বেচ্ছাচারিতার তীব্র প্রতিবাদ জানান তারা। সুজনের সাথে কোনো ঘটনা ঘটেনি, আবাহনী ক্লাবে কোনো খেলোয়াড়ের সাথে কোনো ঘটনা ঘটেনি, কিন্তু সুজন কেন সাকিবে মারতে আসলো এবং গালাগালি করতে আসলো সেটা আপনারা বিচার করেন। লিগ 2 মোহামেডান আবাহনী খেলায় ফিস থাকে, কেন থাকবে? এই আম্পায়ার ছাড়া বাংলাদেশে কোনো আম্পায়ার নেই। এই শাস্তি অবিলম্বে প্রত্যাহার করা হোক।
যদি সাকিবের শাস্তি দেওয়া হয় তাহলে আগে আম্পায়ারের বিরুদ্ধে শাস্তি দেওয়া উচিত। সাকিব তো ক্যাপ্টেন, দলের দায়িত্ব, দলের পুরো টেম্পারটা তার মাথার উপরে। বিভিন্ন জায়গায় মোহামেডান বিশেষ করে রেফারিং এবং আম্পায়ারিং দ্বারা যে বাজে একটা অবস্থা তৈরি হয়েছে, এটা আপনারা সবাই জানেন। সাকিব যে কাজ করছে সাকিব বলে সম্ভব, এটা অন্য কেউ জীবনে কখনো পারতো না। সাকিব অন্যায় করেছেন তার সঙ্গে দ্বিমত পোষণ করেননি সমর্থকরা, কিন্তু একই সঙ্গে আম্পায়ার লিটু ও ইমনের পক্ষপাতমূলক সিদ্ধান্তের শাস্তি দাবি করেন তারা। আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন কেন তেড়ে আসবেন সাকিবের দিকে, সুষ্ঠু তদন্ত দাবি সমর্থকদের। বছরের পর বছর একটা দল সুবিধা পাচ্ছে আর বিসিবি নীরব ভূমিকায় কেন, প্রশ্ন অনেকেরই। একটা গুরুত্বপূর্ণ খেলা মোহামেডান আমনি খেলা, সেখানে কোনো রিপ্লের সুযোগ নেই। আজ যদি রিপ্লের সুযোগ থাকতো কেউ একটা টুশব্দ করতে পারে না, সাকিবকেও খেপা লাগতো না, আম্পায়ারিং এবং সবাইকে কোনো বিব্রত হওয়া লাগতো না। একটি ক্লাবকে সুবিধা দেওয়ার জন্য দেখা যাচ্ছে তারা রেলিগেশনে পড়ে যাচ্ছে, কিন্তু তাদের রেলিগেশন ঠেকায় রাখার ম্যাচে 6টা এলবিডব্লিউ দেওয়া হচ্ছে তারা যাতে প্রিমিয়ার লিগে টিকে থাকে। এদিকে সাকিবের শাস্তি চূড়ান্ত হবার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবকে নিয়ে ইতিবাচক ও নেতিবাচক দু ধরনের স্ট্যাটাসের বন্যা বয়ে যাচ্ছে। তবে দেশের ক্রিকেটের আম্পায়ারিংয়ে যে উন্নতির প্রয়োজন তা নিয়ে দ্বিমত পোষণ করেননি কেউই। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। সাকিব কেন এমন উদ্ধত্ত আচরণ করলো, এর পেছনে কারণ কি, এসব জানতে চায় ক্রিকেট বোর্ড। শুধু তাই না, ঢাকা প্রিমিয়ার লিগে আম্পায়াররা পক্ষপাতমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সময় সংবাদকে জানিয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এছাড়াও সমস্যা সমাধানে প্রতিটি ক্লাব ও অধিনায়কদের সাথে আলোচনায় বসবে বিসিবি। অনেকে বলতে এটা দরকার ছিল, সো উই হ্যাভ টু ফাইন্ড আউট। এখনই সব দেখা উচিত, সব ক্লাবদের ক্যাপ্টেনদের সাথে বসে আর কি কমপ্লেন আছে এই যে খেলাগুলো হচ্ছে যেটা নিয়ে এত হুলস্থুল, উই নিড টু নো। আমরা আরো স্পেসিফিক হইতে চাই যে কি সমস্যা, কোন খেলায় কোন ইয়েটা আমাদের এখন তো রেকর্ডেড, আমরা তো ইজিলি বের করতে পারি। এটার পিছনে কারণ আছে, তো কারণটা বের করে না করে তো খেলা লাভ নাই। নেবে না কেন, যেই থাকে তার বিরুদ্ধে নেবে। এবার করোনা প্রসঙ্গ। সীমান্তবর্তী ছাড়া অন্যান্য জেলাতেও হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। আজ ৩৯ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে খুলনায় সর্বোচ্চ 11 জন। শনাক্তের হার প্রায় 2 মাসে সর্বোচ্চ 14%। হাসপাতালগুলোয় শয্যার সংকটে মেঝেতেই চলছে চিকিৎসা। জেলা প্রতিনিধি ও ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। উপসর্গ থাকা রোগীদের ভর্তি করা হচ্ছে না। পরিস্থিতি সামাল দিতে নতুন ওয়ার্ড চালুর কথা জানিয়েছে কর্তৃপক্ষ। 270 শয্যার হাসপাতালে ভর্তি আছেন 289 জন। খুব আশঙ্কাজনক অবস্থায় আমরা মেডিকেলে নিয়ে আসলাম অ্যাডমিট করতে, ওনারা অ্যাডমিট করলো না, বললো বাসায় যে আপনারা সামথিং কিছু ওষুধ লিখে দিল। নতুন ওয়ার্ড, এখানে অক্সিজেনের লাইন লাগানো চলতেছে, ওটা আমরা রেডি করতেছি। পাশাপাশি যদি রোগীর পরিমাণ অত্যাধিক বেড়ে যায় সেক্ষেত্রে হয়তো একটা সমস্যা হবে। খুলনা সরকারি হাসপাতালগুলোতে করোনা রোগী জায়গা দেয়া যাচ্ছে না। বিশেষায়িত হাসপাতালে চালু করা হচ্ছে দ্বিতীয় ইউনিট। সংক্রমণ রোধে রোববার থেকে শুরু হবে 1 সপ্তাহের লকডাউন। যেহেতু ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট আমাদের সামনে, সেহেতু আমাদের আরও কঠোর অবস্থানে যাওয়া উচিত। করোনা ইউনিট 2 অতি সত্বর চালু করতে যাচ্ছি এবং তার কাজ চলমান। যশোরে 24 ঘন্টায় 133টি নমুনা পরীক্ষায় 35 জন শনাক্ত হয়েছে। যশোর ও নোয়াপাড়া পৌরসভায় চলছে লকডাউন। স্বাস্থ্যবিধি মানা নিশ্চিতে পরিচালনা করা হচ্ছে ভ্রাম্যমাণ আদালত। এই সংক্রমণ অতি মাত্রায় যে ছড়িয়ে যাচ্ছে, এতে করে আমরা আসলে খুবই শঙ্কিত। মানুষ তেমন একটা বেশি সচেতন না, মানুষ খুব অহরহ বাইরে আসার চেষ্টা করতেছে কারণে অকারণে। ঠাকুরগাঁওয়ে মানুষকে সচেতন করতে মাঠে নেমেছে পুলিশ। 24 ঘন্টায় 46টি নমুনা পরীক্ষায় 21 জন শনাক্ত হয়েছেন। প্রত্যেকটা জায়গায় চেকপোস্ট স্থাপন করা হয়েছে এবং জনগণকে উদ্বুদ্ধ করার জন্য মাস্ক সবাইকে পরতে হবে, এইভাবে উদ্বুদ্ধকরণের ব্যবস্থা রাখা হয়েছে। দ্বিতীয় দফা লকডাউনের প্রথম দিনেও ঘরের বাইরে সাতক্ষীরা পৌরসভার মানুষ। এছাড়া 24 ঘন্টায় কুড়িগ্রামে 11 জন, ঝিনাইদহে 8 জন ও কুষ্টিয়ায় 61 জন আক্রান্ত হয়েছেন। আহসানুল করিম, সময় সংবাদ। চীন থেকে টিকা আনার বিষয়ে চুক্তি হয়েছে জানালেও কবে এবং কি প্রক্রিয়ায় মিলবে সে বিষয়ে কিছুই খুলে বলেননি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এদিকে আগামীকাল চীন থেকে আসছে 6 লাখ ডোজ ভ্যাকসিন। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে স্কুল কলেজের ছুটি 30 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। চীনের সিনোফার্ম থেকে উপহারের 5 লাখ ডোজ টিকা পাওয়ার 1 মাসের মাথায় রোববার দেশে আসছে আরও 6 লাখ ডোজ। উপহারের এসব টিকার বাইরেও প্রতিষ্ঠানটি থেকে 3 মাসে 1.5 কোটি ডোজ টিকা কেনার প্রক্রিয়া চলছে বলে আগেই জানিয়েছেন নীতি নির্ধারকরা। জানানো হয় চীনের আরেক কোম্পানি সিনোভ্যাকও টিকা সরবরাহের পাশাপাশি বাংলাদেশেই উৎপাদনে আগ্রহী।
টিকা নিয়ে এমন নানা আলোচনার মধ্যে শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, চুক্তি হয়ে গেছে চীনের সঙ্গে। অন্য দেশে থেকে ভ্যাকসিন আনার চেষ্টা আমরা করেছি, চায়নার সাথে চুক্তি হয়ে গেছে। নন ডিসক্লোজার যে এগ্রিমেন্টটা আমরা সই করেছিলাম, সেখান থেকে একটা শব্দ বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়াতে কত রকমের সমস্যা দাঁড়িয়ে গেছে। কাজে এক দেশ আর এক রাষ্ট্রের সাথে নন ডিসক্লোজার যখন সই করে, এটাকে অবশ্যই মানতে হবে। না মানলে পরে আমাদেরকে দেশের অনেক ক্ষতি হতে হবে, আমাদের অনেক মাশুল দিতে হবে। তবে চুক্তির বিষয়ে খোলাসা করে কিছুই জানাননি মন্ত্রী। অনুষ্ঠানে থাকা স্বাস্থ্য সচিবও এড়িয়ে যান বিষয়টি, কেবল শোনালেন সব উৎসের সঙ্গে যোগাযোগ রাখার পুরনো কথা। সকল দেশের সাথে আমাদের ক্লোজ লিয়াজও হচ্ছে। আমরা আশা করি খুব স্বল্প সময়ের ভিতরে আপনারা একটা স্বস্তি এবং সুসংবাদ আপনারা পাবেন। মাননীয় মন্ত্রী বলেছেন যে চীনের সঙ্গে চুক্তি হয়েছে। ধন্যবাদ। এদিকে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সব প্রতিষ্ঠানের ছুটি আগামী 30 জুন পর্যন্ত বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। চট্টগ্রামে বঙ্গোপসাগরের বহির্নোঙরে বাল্কহেডের ইঞ্জিন বিকল। 999-এ ফোন পেয়েই 6 নাবিককে জীবিত উদ্ধার করল কোস্টগার্ড। করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে এবছরও সৌদি আরবের বাইরের কেউ হজ করতে পারবেন না বলে জানিয়েছে দেশটির সরকার। সেখানে বসবাসরত 60,000 স্থানীয় নাগরিক ও অভিবাসী কেবল হজে অংশ নেওয়ার সুযোগ পাবেন। সৌদি আরবের রিয়াদ থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী আরিফুর রহমান। 2021 সালে যে পবিত্র হজ, সেই পবিত্র হজের যে ঘোষণা, সেটি কিন্তু আজকেই এসেছে এবং সেই ঘোষণাতে উল্লেখ করা হয়েছে যে শুধুমাত্র 60,000 মুসল্লি এই বছরের পবিত্র হজে অংশ নিতে পারবেন। তারা শুধুমাত্র সৌদি আরবের নাগরিক এবং এই দেশে বসবাসরত বিদেশি নাগরিক যারা আছেন তারাই। মাত্র 1000 মুসল্লি কিন্তু গত বছর পবিত্র হজ পালন করতে পেরেছেন। তো সেই ক্ষেত্রে এই বছর তার সংখ্যা বাড়িয়ে 60,000 করা হয়েছে। আপনি জানেন যে ইতিমধ্যেই সৌদি সরকার হজে যারা অংশ নেবেন তাদের জন্য বেশ কিছু শর্ত আরোপ করেছে এবং এই শর্ত যারা পূরণ করতে পারবেন শুধুমাত্র তারাই কিন্তু পবিত্র হজে অংশ নিতে পারবেন। যারা টিকা নিয়েছেন, অর্থাৎ টিকা গ্রহণ বাধ্যতামূলক ছিল এবং এই টিকা গ্রহণ যারা করেছেন নির্দিষ্ট সময়ের মধ্যে, তারা কিন্তু পবিত্র হজে অংশ নিতে পারবেন। এবং সেই ক্ষেত্রে হয়তোবা এই যে সিলেকশন, সেটি কিন্তু আসলে খুব যাচাই বাছাই করে এবং যে স্বল্প সংখ্যক মুসল্লি এই বছর হজে অংশ নেবেন তাদের মধ্যে হয়তোবা অনেকে আবেদন করবেন, কিন্তু আবেদন করলেই হবে না, আবেদন যাচাই বাছাই করে এবং যে সমস্ত শর্তগুলি দেওয়া আছে সেই শর্ত যাদের পূরণ হবে শুধুমাত্র তারাই অংশ নিতে পারবেন। সেই 60,000-এর ভিতরে কারা কারা অংশ নিতে পারবেন সেটি কিন্তু আসলে সময়ের ব্যাপার এবং নির্দিষ্ট সময়ের ভিতরে হয়তোবা জানা যাবে যে কোন দেশের কত সংখ্যক মুসল্লি এবছরের পবিত্র হজে অংশ নিতে পারবেন। রিয়াদ থেকে আরিফুর রহমান, সময় সংবাদ। এবছরও হজে যাওয়া হচ্ছে না বাংলাদেশিদের। সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। এতে স্বপ্নভঙ্গ হল 61,000 মুসল্লির। হজ এজেন্সিগুলোর সংগঠন হাব জানিয়েছে নিবন্ধন বাতিল করে টাকা ফেরত নিতে পারবেন মুসল্লিরা। করোনার 2 ডোজ টিকা নিলে হজে অংশ নেওয়া যাবে। সৌদি সরকারের এমন ঘোষণায় আশায় বুক বেঁধেছিলেন হজ কমিটিরা। তাই গত বছর যেতে না পারলেও এবছর হজে যাওয়ার আশায় সিংহভাগই নিবন্ধন বাতিল করেননি। সৌদি সরকারের নির্দেশনা মোতাবেক অনেকেই টিকা নিয়ে হজে যাওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছিলেন, কিন্তু আশায় ঘুরে বালি। অবশেষে সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে এবছরও হজ হবে সীমিত পরিসরে। সৌদি আরবে বসবাসরতদের মধ্যে কেবল 60,000 মুসল্লি অংশ নিতে পারবেন হজে। গত বছর যেভাবে হজ হয়েছে সেভাবেই হবে। ওখানেও অবস্থা ভালো না, যে কারণে তারা সারা বিশ্বের অন্য কোথাও থেকে হয়তো নিচ্ছে না, আমাদের এখান থেকেও নিচ্ছে না। গত বছর যে হজ হয়েছে তার চাইতে এবার নাকি ভয়াবহ, তারা এই জন্য কিন্তু শঙ্কিত, তবে তারা দুঃখ প্রকাশ করেছে এবার যে হজ নিতে পারত। এদিকে হজে যেতে না পারলেও নিবন্ধন বাতিল করেই হজ গমের টাকা ফেরত নিতে পারবেন বলে জানিয়েছে হাব। কেউ যদি নিবন্ধন প্রাক নিবন্ধন ক্যান্সেল করে টাকা ফেরত চান তাহলে তিনি টাকা ফেরত নিতে পারবেন। যে কোনো সময় যে কোনো হজযাত্রী নিতে পারেন, কিন্তু এই ক্ষেত্রে পরবর্তী বছরগুলিতে তিনি প্রায়োরিটি পাবেন না। কিছুদিন আগে সৌদি সরকার বিশ্বের অন্যান্য দেশ থেকে 45,000 মুসল্লি হজে অংশ নেওয়ার সুযোগ পাবেন বলে জানায়। হাজারা শিউলি, সময় সংবাদ, ঢাকা। বর্তমান বাস্তবতায় সবগুলো খাল, ড্রেন শতভাগ সচল থাকলেও নগরীর জলজট কমানো সম্ভব নয়।
নগরবিদরা বলছেন, অপরিকল্পিত নগরায়নে গড়িয়ে যাওয়া পানির পরিমাণ 25 ভাগ বেড়ে যাওয়ায় এমন পরিণতি। অথচ দখল আর দূষণ প্রতিনিয়তই গিলে খাচ্ছে পানি প্রবাহের উৎস। তাই দরকার নতুন মাস্টার প্ল্যান আর তার বাস্তবায়ন। ঢাকা সিটির 2 মেয়র বলছেন, খালগুলো পুরোপুরি বুঝে পেলে আগামী মৌসুম থেকে সুফল মিলবে। ওমর ফারুকের ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্ট। বৃষ্টি দিন প্রকৃতির সঙ্গে আনন্দে নেচে ওঠে প্রাণ। বর্ষা যেন গভীর শূন্যতার সঙ্গে বয়ে আনে আনন্দক্ষণ। তবে বৃষ্টি কি শান্তির পরশ দেয় সব জীবনে, সব সময়? হাবিব মিয়া 1 দশক হলো দাপিয়ে বেড়ান ঢাকা। একটু বৃষ্টিতেই এখন বলে দিতে পারেন কোথায় যেতে মানা। জলাবদ্ধতার কারণ কি? 90 দশকে রাজধানীর জলাবদ্ধতা নিরসনে মাস্টার প্ল্যান অনুযায়ী বৃষ্টির পানি 45 থেকে 50% চলে যাবে ড্রেনে, বাকি অংশ শুষে নেবে মাটি। গেল 3 দশকে 47% সবুজ হারিয়েছে ঢাকা, হারিয়েছে কাঁচা মাটি। ফলে ড্রেনে গড়ানো পানির অনুপাত বেড়েছে 70%। তাই ড্রেন, নালা, খাল সব ঠিক থাকলেও 20 থেকে 25% পানি অতিরিক্ত হবার কথা। আবার গত 3 দশকে অবৈধ দখল, অপরিকল্পিত ভরাটে 40% খাল আর নালা হারিয়েছে ঢাকা। টিকে আছে যেগুলো, সেগুলো লড়ছে নিজের অস্তিত্ব বাঁচাতেই। কঠিন এবং তরল বর্জ্যকে ব্যবস্থাপনা না করলে খাল, জলাধার, জলাশয় উদ্ধার করা সম্ভব না। সিটি কর্পোরেশনকে একটা আধুনিক পদ্ধতিগত উন্নয়ন এবং ব্যবস্থাপনাগত উন্নয়ন করতে হবে। দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে অবশেষে গত বছরের শেষে এসে সমন্বয় শুরু হয়। বেঁচে থাকা 65টি খালের মধ্যে 27টি ওয়াসা থেকে বুঝে পেয়েছে সিটি কর্পোরেশন। প্রক্রিয়া শেষ হলে সুফল মেলার আশ্বাস 2 নগর পিতার। ঢাকার মধ্যে যে নালা নর্দমা অন্তর্জাল রয়েছে, সেই জায়গাটা যদি আমরা সংস্কার না করি, তাহলে আমরা এই পানিটা যাওয়ার কোনো সুযোগ পাবে না সেই নদী পর্যন্ত। সেই কাজটা আমরা হাতে নিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে হলো খালের দখলমুক্ত, খালের পানি প্রবাহ, খালের ডিমার্কেশন এবং ডিমার্কেশন চিহ্নিত করে আমরা একটা প্রজেক্ট রেডি করছি। তবে কেবল প্রতিশ্রুতি নয়, এবার বাস্তবায়ন দেখতে চায় নগরবাসী। নগর জুড়ে এই অপরিকল্পিত অট্টালিকার বাহারের মাসুল দিতে হয় প্রতি বর্ষায়। নগরবিদরা বলছেন, দেরি হলেও এখনও ফুরিয়ে যায়নি সময়। বাস্তবতা বিবেচনা করে যথাযথ পরিকল্পনা নিয়ে তা সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে পারলে এই জলজটের স্থায়ী সমাধান সম্ভব। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। পোড়া তেল আর পাম অয়েলের সাথে বিষাক্ত রং মিশিয়ে বানানো হচ্ছে ঘি। পরে তা প্রাণ, আড়ংয়ের মতো ব্র্যান্ডের কৌটায় ভরে বিক্রি করা হচ্ছে দেদারসে। রাজধানীর পুরান ঢাকার বেগম বাজারে ভেজাল ঘি কারখানায় অভিযান চালিয়ে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। হাড়ি ভর্তি পোড়া তেল আর পাম অয়েল, তার উপরেও ভাসছে ময়লার আস্তর। পোড়া তেলের সাথে পাম অয়েল মিশিয়ে জাল দেওয়ার পর মেশানো হয় ঘিয়ের ফ্লেভার। এরপর তার সাথে শিমুল তুলার বিচি থেকে বানানো এক ধরনের বিষাক্ত রাসায়নিক মিশিয়ে আনা হয় ঘিয়ের রং। এভাবেই পুরান ঢাকার বেগম বাজারের এই কারখানায় ভেজাল ঘি বানানো হচ্ছে বছরের পর বছর ধরে। জি না, দুধ নাই, তেল আর ডালটা দেবা না, মাল বইরা তারপর আমার দেয়া, আমি খালি প্যাকেজিং করে দিই। কি দিয়ে মানে যে দেখতেছেন তেল ডালটা দিয়ে ফেরিওয়ালাদের কাছ থেকে সংগ্রহ করা হয় নামি দামি সব ব্র্যান্ডের ফেলে দেওয়া কৌটা। এরপর সেই কৌটায় লেভেল লাগিয়ে তার ভেতর ভরা হয় ভেজাল ঘি। দেখে বুঝার উপায় নেই আসল না নকল। তেল আর ডালটা আশেপাশে আর ওই যে রংদানা আছে। কারখানাটিতে অভিযান চালিয়ে 4 জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। বাঘাবাড়ির ঘি, মিল্ক ভিটা, আড়ং, প্রাণ, এদের সবার আসল ঘিয়ের সাথে মিলিয়ে পুরো বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছে এবং আপনার পক্ষে আইডেন্টিফাই করা সম্ভব না যে কোনটা আসল কোনটা নকল। একই অপরাধে কারখানার মালিক আব্দুস সামাদ 4 বছর আগেও একবার গ্রেফতার হয়েছিলেন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে বঙ্গোপসাগরের বহির্নোঙরে বিকল বালুবাহী বাল্কহেড থেকে 6 নাবিককে উদ্ধার করেছে কোস্টগার্ড। 999-এ ফোন পেয়ে সোনাদিয়া সার্কেল থেকে তাদের উদ্ধার করে নিয়ে আসা হয় পতেঙ্গায়। শনিবার সকাল 9টার দিকে সিলেট থেকে কক্সবাজার যাওয়ার পথে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় নাবিকরা সহায়তা পেতে 999-এ ফোন করলে কোস্টগার্ডের জাহাজ দুর্ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। 4 দিন বসার পরে সকালে দিন ভালো দিন থেকে সারার পরে ইঞ্জিন সমস্যা দিয়েছে। ইঞ্জিন হঠাৎ করে টাবল দিয়েছে, কি সমস্যা টাবল দিয়েছে তা বলতে পারলাম না। আমার বড় ভাই আমি বললাম বাইরে বাসার ভয় নাই, আপনি তা কিছু ভাড়ান তো বড় চিন্তা করতে আমি কোস্টগার্ড পাড়ায় আসছি।
পাঠাইছে। জাহাজে থাকা 6 নাবিককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানায় কোস্টগার্ড। বাল্কহেডে কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, শুধু তাদের প্রধান যে ইঞ্জিনটা আছে সেটা বিকল হয়েছে। উদ্ধারকারীরা জানান দুর্ঘটনা কবলিত বালুবাহী বাল্কহেডটি উদ্ধারের চেষ্টা চলছে। সময় সংবাদ, চট্টগ্রাম।